দর্শক নমস্কার, 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আমরা সচরাচর রাজনীতি নিয়ে অনুষ্ঠানে কথা বললো, আজ আমরা একটু জাতিসংঘ মহাসচিবের সফর কেন্দ্রিক আলোচনা করতে চাই। জাতিসংঘ মহাসচিব 4 দিনের সফর শেষে আজই ঢাকা ত্যাগ করেছেন এবং তার এই সফরকালে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রোহিঙ্গা সংকট। লক্ষাধিক রোহিঙ্গার সঙ্গে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সরকার প্রধানকে নিয়ে ইফতার করেছেন এবং সেখানে সরকার প্রধান স্পষ্ট করেছেন যে আগামী রমজান হয়তো এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ মাতৃভূমিতে অর্থাৎ রাখাইনে গিয়ে ফিরতে পারবে। এটি নিয়ে বিশ্বব্যাপী নানান আলোচনা চলছে, সেসব নিয়ে আমরাও বিশ্লেষণ করতে চাই। এই কথার তাৎপর্য কি, অথবা রোহিঙ্গা সংকটের সমাধানের রাস্তার ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের এই সফর আসলে নতুন কোনো বার্তা দিল কিনা, সেসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির স্যার, স্বাগত আপনাকে। আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, তিনি নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে স্বাগত, ধন্যবাদ। আছেন ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। ডক্টর নিলয়, আপনাকেও স্বাগত। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, জাতিসংঘ মহাসচিবের এই সফরে উনি 2018তেও এসেছিলেন, সেবারও তিনি রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেছেন, কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বাংলাদেশের এক ধরনের সরকারের বিশাল একটা পরিবর্তন হয়েছে এবং সেখানে প্রফেসর ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে নানাভাবে আলোচিত একজন মানুষ সরকার প্রধান, এবং তিনি প্রত্যাবর্তন শুরুর একটা টাইম ফ্রেম মনে হলো বললেন জাতিসংঘ মহাসচিবকে সাক্ষী রেখে। এইটা আসলে কি কথার কথা, নাকি প্রফেসর ইউনূসের কাছে এরকম কোনো তথ্য বা সম্ভাবনার দুয়ার খোলার কোনো রাস্তা তিনি দেখালেন? ধন্যবাদ আপনাকে। দুই ভাগে ভাগ করে যাওয়াটা দিই। প্রথম হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব এবার যে এসছেন, তার নিজেরও তো একটা উদ্দেশ্য থাকবে। আমার ধারণা তার উদ্দেশ্যের দিক থেকে দুটো উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন। একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তব অবস্থা বা পরিবর্তনশীল যে চেহারাটা দেখছি আমরা, এটা সম্পর্কে একটা সম্যক ধারণা নেয়ার জন্যে। কারণ এর একটা আপনি অভ্যন্তরীণ দিক আছে, এর একটা জিও পলিটিক্যাল ইমপ্লিকেশনও আছে। তো সেই বিবেচনায় তিনি অবস্থাটা বুঝতে এখানে এসেছিলেন এবং সরকারের সাথে আলোচনা করেছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। তিনি একটা নিজস্ব অ্যাসেসমেন্ট কিন্তু এই সম্পর্কে নিয়ে গেছেন। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই রোহিঙ্গাদের বিষয়। তার একটা, তিনি নিজে একবার এসেছিলেন, এখনও এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে তার, আমি বলবো যে তার চিন্তার মধ্যে এটা আছে। তবে আপনি যে একটুখানি ইঙ্গিত করলেন, আমার ধারণা আমি রোহিঙ্গা ইস্যুটাকে এখন আরেকটু বিস্তৃত প্রেক্ষাপটে দেখার প্রয়োজন মনে করছি। তিনটা বিষয় এখানে জরুরি হয়ে পড়েছে বা চিন্তার জায়গা তৈরি করছে। একটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসবার পরে তিনি কিন্তু সারা বিশ্বব্যাপী মানবিক সাহায্য কমিয়ে দিয়েছেন বা স্থগিত করে দিয়েছেন 90 দিনের জন্য। এটা 90 দিন না, তার বেশি হবে, এখনও আমরা কেউ জানি না। তার ফলে $72 বিলিয়ন গ্লোবালি সংকট তৈরি হয়েছে। এর মধ্যে আমাদের রোহিঙ্গাদের জন্য বা আমাদের এখানে যারা রোহিঙ্গারা আছেন তাদের জন্য সংকটটার কারণ হচ্ছে যে এই বাংলাদেশে জয়েন্ট রেসপন্স প্ল্যান, জাতিসংঘের আওতায় রোহিঙ্গাদেরকে থাকা, খাওয়া, চিকিৎসার জন্যে যে আয়োজনটা হয়, তার আয়োজনটার বেশিরভাগ অর্থই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসতো। প্রায় $600 মিলিয়ন মধ্যে যদি ধরেন $200 মিলিয়ন একাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসতো। তো এখন ট্রাম্প প্রশাসন এই সাহায্যটা স্থগিত করার মধ্যে শুধু খাদ্য সাহায্য অংশটুকু বাদে বাকিগুলো স্থগিত করে দিয়েছে। তো খাদ্য সাহায্যের অংশটা একটুখানি, কিন্তু তার বাইরে অন্যান্য যে সহযোগিতা সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন কথা যেটা আমাদের জন্য চিন্তার কারণ হয়ে গেল, সেটা হচ্ছে যে এই শর্টফলটা কিভাবে মিট করবে। এটা জাতিসংঘ, যেহেতু এটার আয়োজক জাতিসংঘ, UNHCR করে, তো সেখানে জাতিসংঘের সংস্থা যেহেতু এটা করে, কাজে জাতিসংঘের একটা নতুন মাথা ব্যথা তৈরি হয়েছে আমাদের সাথে সাথে। সেটা জাতিসংঘ মহাসচিবের জন্য একটা আসবার কারণ হিসাবে আমি মনে করতে পারি। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে আমরা একটা আন্তর্জাতিক সম্মেলন করার চিন্তা করছি, আমরা এটা কি বলছি, কি উদ্দেশ্যে করতে চাই, সেটাও কিন্তু জাতিসংঘের, যদি আমরা জাতিসংঘকে জড়াতে চাই তাহলে জাতিসংঘ জানতে চাইবে যে আমরা কি উদ্দেশ্য নিয়ে করতে চাই, আমরা কি এর মধ্য দিয়ে আশা করছি, ইত্যাদি ইত্যাদি। তো সেটাও আরেকটা বিষয়। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে আমার কাছে মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের সীমান্তের উল্টো দিকে রাখাইনে কিন্তু আরও প্রায় 6 লাখ রোহিঙ্গা এখনও আছে।
এই রাখাইনে যুদ্ধাবস্থা চলার ফলে ওখানে একটা দুর্ভিক্ষার আশঙ্কা তৈরি হয়েছে, এটা কিন্তু জাতিসংঘই বলছে। এবং সেখানে দুর্ভিক্ষ হলে এই লোকগুলো আবার বাংলাদেশের দিকে আসতে পারে, এই আশঙ্কাটা কিন্তু খুব প্রবল। এবং সেটাকে যদি আটকাতে হয়, কারণ বাংলাদেশ আমরা বলছি যে আমরা রোহিঙ্গাদের আর একজন রোহিঙ্গাকে নিতে চাই না, এটা তো আমরা সরকারিভাবে বলছি। তো এখন কথা হলো চাই না এক কথা, কিন্তু মানবিক ইস্যু যখন হয়ে যাবে সীমান্তে, যদি দুর্ভিক্ষপৃষ্ট মানুষ এসে যায় তখন কি করব? তো সেটাকে প্রতিরোধ করার জন্য জাতিসংঘের দিক থেকে একটা উদ্যোগ হয়েছে যে তারা বাংলাদেশের মধ্য দিয়ে আরাকানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করতে চাচ্ছে। পত্রপত্রিকার খবর যে কিছু সাহায্য গেছে ইতিমধ্যে, কিন্তু তারা এটাকে প্রাতিষ্ঠানিকভাবে একটা রূপ দিতে চায়, বাংলাদেশের সহযোগিতা আছে। বাংলাদেশ এখনও সিদ্ধান্তের ব্যাপারে হেসিটেন্ট বলা চলে, কিন্তু গতকাল না পরশু পত্রিকায় দেখলাম যে সরকার এটা সক্রিয়ভাবে ইতিবাচকভাবে বিবেচনা করছে। এখন এই বিষয়টা কিন্তু আমাদের জন্য সেন্সিটিভ এই কারণে যে এই ধরনের কাজের অভিজ্ঞতা কিন্তু আমাদের বাংলাদেশের আগে নাই। প্লাস এটার সাথে কিন্তু রোহিঙ্গা, আমাদের যারা আছে রোহিঙ্গা, ওই পারে রোহিঙ্গা যারা আছে তাদের নিরাপত্তা, এই পারে যারা আছে তাদের ফেরত যাওয়া, এই দুটো বিষয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। তো কাজেই সেই জায়গাতে এখন আমরা যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, সেটা আশাবাদের কথা, আমরাও চাই সেটা তারা যত দ্রুত পারে চলে যাক। কিন্তু কথা হলো যে এখন এই দুর্ভিক্ষাবস্থার আরাকানে সেটাকে আমরা বা রাখাইন প্রদেশে সেটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং সেখানে যদি আরাকান আর্মির সাথে এক ধরনের একটা সহযোগিতা তৈরি হয়, তাহলে একটা আস্থার জায়গায় তৈরি হলে সেই ক্ষেত্রে রোহিঙ্গাদের যাওয়ার পরিবেশটা তৈরি হতে পারে বলে আমার। জেনারেল আশফাক, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এই বিষয়ের যেভাবে উত্তর দিলেন, এটার আসলে অনেকগুলো উইন্ডো। ফলে আপনি কিভাবে দেখেন, বিশেষ করে নিরাপত্তা পার্সপেক্টিভ থেকে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোই তো আলটিমেট সমাধান। সেটার জন্য এই টাইম ফ্রেমটা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মিয়ানমার সরকার, রাখাইন আর্মি, তাদের উপরে একটা প্রেশার টুল হিসাবে ব্যবহৃত হতে পারে কিনা? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই বলবো, দিস ইজ এ গুড সিগন্যাল ফর অল দ্য স্টেক হোল্ডার্স যারা এর সাথে সম্পৃক্ত। এবং আমরা সবাই জানি এইখানে অনেক ধরনের স্টেক হোল্ডার্স আছেন, স্টেট এবং নন স্টেট স্টেক হোল্ডার্স। এবং এর সাথে যদি আমি, যেহেতু আমাকে সরাসরি সিকিউরিটি বিষয়ে কথা বলেছেন বা জিজ্ঞেস করেছেন, সিকিউরিটি ইমপ্লিকেশনও কিন্তু স্ট্র্যাটেজিক লেভেল থেকে শুরু করে স্ট্র্যাটেজিক, অপারেশনাল, ট্যাকটিক্যাল প্রত্যেকটা লেভেলেই কিন্তু এর ইমপ্লিকেশন আছে। স্ট্র্যাটেজিক লেভেলে যদি আমি সিকিউরিটি কথা যদি বলি, তখন আবার চলে আসবে রিজনাল যারা পাওয়ার আছেন, গ্লোবাল যারা পাওয়ার আছেন, তাদের প্লে অ্যান্ড ইন্টারপ্লে এর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এবং তার সাথে মিয়ানমারের যে ইন্টারনাল যে সকল বিষয়াবলী আছে, সেইখানেও কিন্তু সিকিউরিটি ইমপ্লিকেশন চলে আসে। অপারেশনাল লেভেলে যদি বলি, আমি শুধু ছোট একটা জিনিস বলি, যেমন মনে করেন মিয়ানমার যেটা চায় টু পুশ ব্যাক, মিয়ানমার বলতে আই এম মিনিং বোথ তাতমাদাও এবং আরাকান আর্মি, তারা দুইটা গ্রুপেই চায় টু পুশ ব্যাক রোহিঙ্গা অল, সবাইকে যারাই আছে তাদেরকে সবাইকে পাঠিয়ে দিতে চায়। অন দ্য আদার হ্যান্ড, এইখানে যারা রোহিঙ্গারা আছেন, অ্যাটলিস্ট তাদের জীবননাশের থ্রেট নাই, হুমকি নাই। সো তারা চায় যে জীবননাশের যেহেতু হুমকি নাই, কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছি, তারা এক ধরনের পুল এফেক্ট তৈরি করে। সো আই কল ইট পুশ অ্যান্ড পুল এফেক্ট। সো একদিকে পুশ করছে আর আরেকদিকে কিছুটা পুল হচ্ছে। সো দিস ইজ এ কাইন্ড অফ এক ধরনের ইনার্শিয়া তৈরি হচ্ছে, যেটাতে যারা অলরেডি আছে তাদেরও ফেরত আসার, মানে বাংলাদেশে চলে আসার এক ধরনের আইডিয়া আছে। 2 নম্বর হলো, যদি বর্তমান বাস্তবতা যদি চিন্তা করেন যে 271 কিলোমিটার আছে বাংলাদেশ মিয়ানমার বাউন্ডারি, এইখানে আগে ছিল বিজিপি, বর্ডার গার্ড পুলিশ, দে ওয়ার ট্রেইনড যে হাউ টু ম্যানেজ দ্য বর্ডার। এখন কি আছে? এখন নন স্টেট স্টেক হোল্ডার আছে, কে? আরাকান আর্মি, দে আর নট ট্রেইনড। সো এই দিকে আছে আমার বিজিবি, আর অপোজিট সাইডে আছে নন ট্রেইনড একজন এলিমেন্টস, যারা এই বিদ্রোহী আর্মি গ্রুপ, যারা বর্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো ধারণাই নেই, এবং অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে, হাউ টু ইউজ ওইটারও কোনো ধারণা নেই। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এর সাথে আরেকটা সিকিউরিটি ইস্যুস যদি যোগ করি, সেটা হলো নার্কো টেরোরিজম।
যেমন আফগানিস্তান ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আফিম উৎপাদন করতো, হিরোইন উৎপাদন করতো, সেইটা তালেবান আসার পরে জিরো হয়ে গেছে। এইটার শতভাগ চলে গিয়েছে কিন্তু মিয়ানমার। এবং মিয়ানমারে এখন যেটা হচ্ছে সেটা হলো যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, দে নিড মানি, এবং সবচেয়ে কুইক মানি তৈরি করা যায় থ্রু নার্কোটেরিজম। নার্কোটেরিজমের সাথে ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, অস্ত্র ট্রাফিকিং তার সাথে সম্পৃক্ত। অন দ্য আদার হ্যান্ড আমাদের পাশে এই টেকনাফের কাছেই হলো চিরং হিল ট্র্যাক্স। চিরং হিল ট্র্যাক্সে আবার আছে ইউপিডিএফ, জেএসএস, তাদের আবার আর্ম গ্রুপ আছে, তাদের দরকার হলো অস্ত্র। ইভেন আমরা এমনও তথ্য পাচ্ছি যে যারা চিরং হিল ট্র্যাক্স থেকে অনেকে গিয়েছে, যারা দে আর ফাইটিং অ্যালং উইথ আরাকান আর্মি। অন দ্য আদার হ্যান্ড কুকি চীন যারা আছে তাদের সাথে আবার সম্পৃক্ততা হলো সিএনএফ, চীন ন্যাশনাল ফ্রন্ট, চাইনিজ ন্যাশনাল ফ্রন্ট। সো এই সিএনএফের সাথে কুকি চীনের সম্পর্ক, এইটাকে আবার এক করেন। সিএনএফের সাথে আবার আরাকান আর্মির সম্পর্ক আবার বৈরী, সেটাকে আবার যোগ করেন। এইখানে বর্ডার যেটা আছে যেটা মেন বাই আনট্রেইনড পিপল এলিমেন্টস। আবার আমরা অন দ্য আদার হ্যান্ড আমরাও চাচ্ছি যে এইটা যেন রোহিঙ্গারা যেন ওই পারে চলে যায়। সো সিকিউরিটি, শুধু সিকিউরিটি সেক্টরটাকেও যদি আমি অ্যানালাইজ করি, তারপরেও কিন্তু বেশ কঠিন একটা বিষয় আছে। বাট আমরা আশাবাদী হতে চাই, যেহেতু আমাদের সরকার প্রধান 2017 সালের পরের থেকে এই প্রথমবারের মতো যে কথাটা বলেছেন, এইটার একটা ডেফিনেটলি একটা পজিটিভ সিগনিফিক্যান্স আছে বলে আমি মনে করছি। জি জি, ডক্টর নিলয় বিশ্বাস, আপনি জানেন যে রাখাইনের এখনকার যে পরিস্থিতি এবং পরিস্থিতি দিনকে দিন যেদিকে যাচ্ছে, মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এমনকি খোদ জাতিসংঘ মিয়ানমারের ভেতর দিয়ে সেখানে খাবার বা সহযোগিতা পৌঁছানো সম্ভব নয়। ফলে এরকম একটা অনিয়ন্ত্রিত জায়গার আমাদের বর্ডার সংলগ্ন, সেই জায়গায় এই পরিস্থিতিতে বাংলাদেশে যে রোহিঙ্গারা অল্প খাক বেশি খাক অন্তত আছে, তারা কেন যাবে? যদিও তারা যাওয়ার ব্যাপারে সবাই আগ্রহী, সবাই নিজের দেশে ফিরতে চায়, এবং সেই বাস্তবতায় প্রফেসর ইউনূসের এই কথাটা কি এক ধরনের আশ্বাস, নাকি এটা এক ধরনের কেউ কেউ বলছে এটা এক ধরনের বড় পিয়ার ক্যাম্পেইন হলো রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় গবেষণাতেও দেখা গেছে, বা ওনারা মিডিয়াতেও যখন রোহিঙ্গাদের ইন্টারভিউ নেওয়া হয়, বা আমরা নিজেরা একটা গবেষণা করেছিলাম একটা সময়তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2021 থেকে 23, সেই সময়টাতে বলা হচ্ছিল, একটা প্রশ্ন ছিল যে আপনারা মানে ভবিষ্যতে কোথায় নিজেদেরকে দেখতে চান। তো তারা একটা বড় অংশ কিন্তু তারা বলেছে যে তারা মাতৃভূমিতে ফিরে যেতে চায়। এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এখানে ইমোশনাল ইস্যুস থাকে, এখানে আবার পলিটিক্যাল ইকোনমিও রয়েছে। কারণ তাদের কিন্তু যদিও বলা হয় যে তাদের ম্যাক্সিমাম জমি বা বাড়ি বা বসত ভিটা হয়তো বা এখন কি অবস্থায় আছে আমরা সেটা জানি না, বা সেটা কার হাতে চলে গিয়েছে, কিন্তু এটার একটা টান সবসময় থাকে আর কি। সো এই কনটেক্সট থেকে যখন আমরা দেখি, এই কনটেক্সট থেকে বললে পরে যে হ্যাঁ তারা দেশে ফিরে যেতে চায়, বা মিয়ানমারে কেন ফিরে যেতে চায় তার একটা হয়তো বা কারণ আপনি খুঁজে পাবেন। কিন্তু এটাও সত্যি, আপনার মনে থাকবে যে একটা সময় যখন তাদের একটা প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হলো আরাকানের অবস্থা দেখার জন্য, তারা ফিরে এসে কিন্তু যেতে চাইলেন না। যদিও মিয়ানমারের অফিসিয়ালস এবং বাংলাদেশের অফিসিয়ালস তারা যে সময় সাথে ছিলেন, তারা কিন্তু মোটামুটি পজিটিভলি বলেছিলেন যে না, অবস্থা ভালো, এখনই ফিরে যাওয়া শুরু হতে পারে। কিন্তু যারা সাথে গিয়েছিলেন তারা কিন্তু বললেন যে না, ওখানকার অবস্থা এখনও থাকার মতো না। সুতরাং ওই জায়গাটা পরবর্তীতে ইউএনের ন্যারেটিভেও কিন্তু এটা পরিবর্তন আসলো, এবং বাংলাদেশ গভর্নমেন্টের ন্যারেটিভেও এই পরিবর্তনটা এসছে। আমরা এখনও দেখছি যে বলা হচ্ছে যে ডিগনিফাইড রিটার্ন বা সেফ রিটার্ন যখন বলা হচ্ছে। সুতরাং এই জায়গাটা এনশিওর করা প্রয়োজন যে আসলে মানে রিপ্যাট্রিয়েশন তো ইউএনের ফ্রেমওয়ার্ক অনুসারেও নাম্বার 1 সলিউশন। সুতরাং এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কোন পরিস্থিতিতে রিপ্যাট্রিয়েশন হবে সেটা বোঝা প্রয়োজন। এবং আপনি যেটা বললেন যে আরাকানের বর্তমান যে অবস্থা, সিভিল ওয়ার এখনও চলমান, বিশেষ করে এই সাইডটাতে, কারণ আমরা দেখছি যে মিয়ানমারের কয়েকটা জায়গাতে চীনের মধ্যস্থতায় বা বিভিন্নভাবে এক ধরনের সমঝোতা হয়েছে, কিন্তু আমরা এই অঞ্চলটাতে আমাদের সীমানা সংলগ্ন যে অঞ্চলটা, সেখানে আমরা কোনো ধরনের সমঝোতা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং একদম 2 দিন আগের নিউজ হচ্ছে গিয়ে যে সিটিও পোর্টেও আক্রমণ শিকার হয়েছে, যেটা ওই অঞ্চলে তাতমাদুর সবচেয়ে বড় নেভাল বেস বা একমাত্র সম্ভবত নেভাল বেস। সো এটা যদি হারিয়ে ফেলে, তো তখন আমরা শুধু পেরিফেরি থেকে এখন দেখছি যে আঞ্চলিক সেন্টারের দিকে, অর্থাৎ আরাকানের সেন্টারের দিকে একটা মুভমেন্ট হচ্ছে। তো আমরা ধারণা করতে পারি, বা যদি কনফ্লিক্টের প্যাটার্ন আমরা স্টাডি করি দক্ষিণ এশিয়ার কনটেক্সটে বা দক্ষিণ পূর্ব এশিয়ার কনটেক্সটে, তাহলে এই জায়গাটাতে একটা প্রোট্রেক্টেড কনফ্লিক্টের আমরা খুব সুদূর, মানে একদম খুব কাছাকাছি কোনো শেষ দেখতে পাচ্ছি। তো সেই কনটেক্সটে আসলে যে আগামী 1 বছরে
কতখানি আসলে অর্জন হতে পারে। এর একটা বড় বিষয় হচ্ছে যে জিওপলিটিক্সের যে সাইডটা রয়েছে, সে সত্যিকার অর্থে চায়না এবং অন্যান্য অ্যাক্টরগুলো একসাথে হয়ে কি এমন একটা অবস্থা তৈরি করতে পারবে তাতমাদো এবং আরাকান আর্মির জন্য, যেহেতু এখানে ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ অংশ, বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশ, চায়না গুরুত্বপূর্ণ একটি স্টেক হোল্ডার। তো এই পরিস্থিতি তৈরি করে কি একটা প্রেশার ক্রিয়েট করে এক ধরনের সিজ ফায়ারের দিকে যাওয়া যায় কিনা। বাট ইমিডিয়েট প্রয়োজন হচ্ছে যে ওই কনফ্লিক্টটা থামানো, তারপরে সেখানে হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা আমরা বলতে পারি এবং অন্যান্য সহায়তার মাধ্যমে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যাতে করে প্রাথমিকভাবে ওখানে যারা বাস্তুচ্যুত আছে, আইডিপি ক্যাম্পে রয়েছে রোহিঙ্গারা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর, তারা প্রাথমিকভাবে কিছুটা স্থিতিশীল হবে এবং পরবর্তীতে এখানকার রোহিঙ্গারা ফেরত যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হবে। এবং মানে ওখানেও তো বিষয়টা আসবে যে কার সাথে আলোচনা হবে ফেরত নিয়ে যাওয়ার জন্য। এর আগে যেহেতু মানে এক ধরনের সরকার ব্যবস্থায় আলোচিত হয়েছে ওখানে যখন তাতমদোর পুরো কন্ট্রোল ছিল, কিন্তু এখন যেহেতু সেটা নাই, সুতরাং এই আলোচনার বিষয়টাও শুরু করার ক্ষেত্রে কিছুটা হলেও পূর্বের উদাহরণগুলো নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু করতে হবে। সুতরাং এই নেক্সট এক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। তবে এই এক বছরে সমস্ত কাজ যে শেষ হয়ে যাবে তা না, শুরু হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর নীলা বিশ্বাস, আরেকটা হচ্ছে এই অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে আপনি কথা বলছেন। আমরা যদি ভারতের মণিপুর বা এই সংশ্লিষ্ট অঞ্চলগুলো দেখি, সেগুলো তো এক ধরনের অস্থিরতা, এবং আমাদের একটু আগে জেনারেল আশফাক বলছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম এটার সঙ্গে কানেক্টেড রয়েছে, এই বর্ডার, সব মিলে এই অঞ্চলে যেটা একটা অস্থিরতা হয়, সেদিকের চেয়ে জাতিসংঘের অনেক বেশি গুরুত্ব কি পাচ্ছে রাখাইন রাজ্যে এখন যে রোহিঙ্গার অবস্থান করছে, তাদের খাদ্য, বস্ত্র, মানবিক সংকট, সেই বিষয়টাকে আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টিতে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে, এবং সেই কারণেই কি জাতিসংঘের পক্ষ থেকে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর বাংলাদেশের ভিতর দিয়ে নেওয়ার জন্য একটা প্রচেষ্টা, এবং সেটাই কি আসলে গুতেরেসের সফরের প্রধান এজেন্ডা ছিল কিনা, সেই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। জাতিসংঘ মহাসচিবের সফর ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলছি আমরা। ডক্টর নীলয় রঞ্জন বিশ্বাস আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক। ডক্টর নীলয়, আপনাকে যেটা বলছিলাম যে এই আঞ্চলিক যে বাস্তবতা এবং সেই বাস্তবতায় জাতিসংঘের কাছে আসলে প্রায়োরিটি কোনটা পাচ্ছে, বা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আসলে কি রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক দিক, তাদের নিরাপত্তা, সেই দিকে বেশি, এবং সেটার জন্য যদি বাংলাদেশ এই করিডোরটা দিতে সম্মত হয় শেষ পর্যন্ত, তাহলে সেটিও আমাদের জন্য অনেক ধরনের ঝুঁকি তৈরি করে কিনা? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় কি যে জাতিসংঘের জায়গাটাকে যদি একটু একটা সমালোচকের জায়গা থেকে দেখি, কারণ দক্ষিণ এশিয়ার বাকি যে কনফ্লিক্টগুলো, বা আপনি যদি 17 সালের যে প্রক্রিয়া থেকে এই রোহিঙ্গা এক্সোডাস শুরু হয়েছে এটা দেখেন, তাহলে দেখবেন যে এগুলো আর্লি ওয়ার্নিং সিস্টেমের কনফ্লিক্ট বোঝার ক্ষেত্রে এবং ভবিষ্যতে কী ধরনের ফল আউট করবে সেগুলোর ফেইলিয়ার। জাতিসংঘের এই প্রক্রিয়া কিন্তু রয়েছে। জাতিসংঘ এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছে যে ভবিষ্যতে এই এলাকায় যদি আরও কিছু কনফ্লিক্ট হয়, যেমন মানে এই সিভিল ওয়ারটাও তো আন্তর্জাতিক যে কাঠামোর রয়েছে কনফ্লিক্ট বন্ধ করা, সেটাও তো খুব একটা কার্যকর হয়নি আর কি এখানে। তো এটাকে ভিন্নভাবে কনস্পিরেসিতে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা ধরে নেই যে কনফ্লিক্ট বোঝার এবং ভবিষ্যতে কনফ্লিক্ট থেকে যে ফোর্সড মুভমেন্ট থেকে শুরু করে অন্যান্য হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হবে, সেটার আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো এটাকে প্রিভেন্ট করতে পারছে না। এখন এসে জাতিসংঘ যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে যে যেহেতু হিউম্যানিটেরিয়ান সাপোর্ট 50% কমে যাচ্ছে, সামনে এখানে ক্রাইসিসটা যদি প্রলং করে আরও বড় ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হবে, তাহলে এখন এই মুহূর্তে ভবিষ্যতের ক্রাইসিস বন্ধ করার জন্য করণীয় কী? এই কনটেক্সটে মানে রিজিওনাল জিওপলিটিক্যাল স্টেক হোল্ডারদের গুরুত্বটা আরাকানে না থাকলেও বা গ্লোবাল, জাতিসংঘের জন্য এটা একটা বড় কনসার্ন। কারণ হচ্ছে যে জাতিসংঘ এখানকার হিউম্যানিটেরিয়ান সাপোর্টের সবচেয়ে বড় অংশীজন। এখন যদি 50% 60% কমে যায়, তাহলে এটাকে কিভাবে রিপ্লেস করা হবে? দুইটা উপায়। একটা হচ্ছে গিয়ে যে আরও বেশি যারা ফিনান্সিয়ালি সলভেন্ট কান্ট্রি হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করে যে না প্লিজ এই ফান্ড বন্ধ না করি আমরা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কনফ্লিক্টটাকে কী করে একটা গণ্ডির মধ্যে আনা যায় বা বন্ধ করা সম্ভব হয় কিনা। আমরা দেখলাম যে মহাসচিব ওনার বক্তব্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। একজন প্রশ্ন করেছিলেন যে আমরা কোনো স্যাংশন কেন দিতে পারছি না। তো উনি কিন্তু সরাসরি এটা বললেন যে জেনারেল অ্যাসেম্বলিতে যেটা করা সম্ভব সেটা সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে করা সম্ভব না, তার বাস্তবতা ভিন্ন রয়েছে। সুতরাং আমরা বুঝি যে জাতিসংঘের লিমিটেশনসটা কোথায় আসে বা সেক্রেটারি জেনারেল অফিসের লিমিটেশনসটা কোথায় আসে। সো হিউম্যানিটেরিয়ান করিডোর is a new norm, it's an essential norm ওই কনটেক্সটে, যে না আমাদের এরকম একটা জায়গায় যদি আমরা কিছুটা কনফ্লিক্ট কমাতে পারি, তারপরে যে মানবিক যে সাহায্যগুলো রয়েছে সেগুলো চলার জন্য সকল পার্টি এক ঐক্যমত হবে যে এখানে আর হামলা করা হবে না এবং
এই ফুড রেশন থেকে শুরু করে একটা সিজফায়ার লাগবেই, একটা সিজফায়ার লাগবে। কারণ আমরা আপনি দেখেন যে আফ্রিকার অনেকগুলো কনফ্লিক্টে আমরা দেখেছি যে এই সিজফায়ার এগ্রিমেন্টটা মানে পাকাপোক্ত না করে যখন ওখানে ইউএন পিস সাপোর্ট অপারেশনস গিয়েছে এবং পুনরায় যখন কনফ্লিক্ট ইরাপ্ট করেছে বিকজ অফ দি স্পয়লার্স বা কেউ হয়তো রাজি হয়নি, তখন সেটা এই হিউম্যানিটেরিয়ান করিডোরে যারা সাপোর্ট সিস্টেমের সাথে জড়িত থাকে বা তাদের নিরাপত্তায় যদি কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইউএন পিস সাপোর্টেরা যদি জড়িত থাকে, তাদের কাজটা অনেক দুর্বিষহ হয়ে যায়। মালি ইজ অ্যান এক্সাম্পল, কঙ্গো ইজ অ্যান এক্সাম্পল। আমরা কি মিয়ানমারে এরকম কিছু চাই? এই কারণে কিছুটা সময় হয়তো বা প্রয়োজন যে ঠিক আছে কনসেন্ট অফ দি লোকাল পার্টিজ, যে আরাকান আর্মি এবং তাতমাদু দুজনেই মনে করবে যে না এখন সময় হয়েছে এবং বাংলাদেশও সেই সাপোর্টটা দেওয়ার জন্য রাজি হবে। আপনি যে দ্বিতীয় অংশটা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের জন্য ভবিষ্যতের চ্যালেঞ্জটা কোথায়। একটা বড় বিষয় হচ্ছে যে অবশ্যই যেহেতু অনেকগুলো নন স্টেট আর্মড গ্রুপস রয়েছে মিয়ানমার সাইডে এবং আমাদের এখানে চিটাগং হিল ট্র্যাক্টস রয়েছে এবং ওই পাশে ইন্ডিয়ার নর্থ ইস্ট ইন্ডিয়া রয়েছে, মানে পুরো 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 বেল্টটা যদি আপনি চিন্তা করে দেখেন যে এখানে সত্যিকার অর্থে মানে সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ বিভিন্ন দেশগুলোরই কখনো স্থাপিত হয়নি, সেখানে একটু সমস্যা রয়েছে, একটু ক্রাইসিস রয়েছে। সো এরকম একটা জায়গায় হিউম্যানিটেরিয়ান করিডোর চালাতে গেলে অবশ্যই শুধু যে দুটি দেশের উপর দিয়ে হচ্ছে সেটা তাদের মধ্যে ঐকমত্য বা এক ধরনের সমঝোতা থাকলে হবে না, অঞ্চলের বাকি রাষ্ট্রগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমঝোতা থাকতে হবে এবং এটা মনিটর করার জন্য নিঃসন্দেহে উইথ কনসেন্ট জাতিসংঘের বা স্বীকৃত যে কোনো একটি আন্তর্জাতিক বা আমরা যদি আঞ্চলিকও মনে করি, কারণ অনেকে জানে যে আসিয়ানের রিজার্ভ ফোর্স এবং কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে, তাদের চার্টারে সক্ষমতাও রয়েছে। সো ওই ধরনের একটি অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনালি রিকগনাইজড এলিমেন্টের উপস্থিতি প্রয়োজন হবে। জি জি, জেনারেল আশফাক, আপনার কাছে আমার জানার জায়গা হচ্ছে দুইটা, যে মিয়ানমার আর্মির একটা বড় শক্তিশালী জায়গা হচ্ছে, আমি কেন্দ্রীয় আর্মির কথা বলছি, তারা প্রচুর প্রোপাগান্ডা গ্লোবালি ছড়ায়, বাংলাদেশ নিয়েও সেটা কন্টিনিউয়াসলি এখনও তারা সেটা করে যাচ্ছে, সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করব, এটা একটা জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে রাখাইন আর্মির সঙ্গে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা বা সেইটার মেকানিজমটা কি হতে পারে, নাকি আমাদের আর্মি শুধুমাত্র মানে স্টেট টু স্টেটই যোগাযোগ করবে? রাইট, আমি দ্বিতীয়টার থেকে আসি আগে, যে আমি এখানে একটা জিনিস মনে করি, সেটা হলো এঙ্গেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। আমরা বিগত আমাদের যে অভিজ্ঞতা যেটা আছে 2017 থেকে, বিশেষ করে 17 থেকে, এর আগেও হয়েছে, 2012-তে হয়েছে, 17 থেকে আমাদের অভিজ্ঞতা হলো শুধুমাত্র ট্র্যাক 1 ডিপ্লোমেসি দিয়ে আমরা এটার সমস্যার সমাধান করতে পারিনি। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও কিন্তু অফিসিয়ালি যায়নি। এর কারণ অনেকগুলো কারণ আছে, যেহেতু স্টেক হোল্ডার্সের পরিমাণ বেশি, স্টেট অ্যান্ড নন স্টেট স্টেক হোল্ডার্স এর মধ্যে আছে এবং বিশেষ করে ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার হয়ে গিয়েছে আরাকান আর্মি। তো সেইখানে ট্র্যাক 1 ডিপ্লোমেসির সাথে সাথে ট্র্যাক 2 ডিপ্লোমেসিটাও শুরু করা দরকার ছিল এবং এই ট্র্যাক 2 ডিপ্লোমেসি অ্যান্ড ট্র্যাক 1 ডিপ্লোমেসি ইটস নট সো ইজি। আমাদের কিন্তু এরকম কোনো অভিজ্ঞতাও নাই যে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 ডিপ্লোমেসি সিমালটেনিয়াসলি চালিয়ে যাওয়া এবং বিভিন্ন যে তথ্য যোগাযোগ এঙ্গেজমেন্ট যেগুলো আছে এইটাকে আবার কোলেট করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া অথবা স্ট্র্যাটেজি ফর্মুলেট করা, এরকম অভিজ্ঞতা আমাদের নাই। বাট উই নিড টু স্টার্ট দ্যাট ওয়ান। সো আমরা যেটা শুনি যে হ্যাঁ, নিচের লেভেলে বা বিভিন্ন লেভেলে কমিউনিকেশন স্টার্টেড, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে আমরা কমিউনিকেশন স্টার্ট করেছি। বাট এটার একটা আমার মতে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত, যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই কমিউনিকেশন উইল বি কনভার্টেড টু এঙ্গেজমেন্ট অ্যান্ড দ্যাট ক্যান বি রেফার্ড ইন ফিউচার, যে আমাদের সাথে তোমাদের এই কথা হয়েছিল এবং এই কথার ভিত্তিতে এইভাবে আমরা এগিয়ে যেতে পারি। সো এই জায়গায় আমাদের মনে হয় এগিয়ে যাওয়া উচিত। করিডোরের ক্ষেত্রে, করিডোর সম্পর্কে যেটা বলেছিলেন, আই উড ডেফিনেটলি সাপোর্ট দ্যাট করিডোর, যদিও এইটাতেও আমাদের অভিজ্ঞতা নাই। করিডোরের একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের একটা ফার রিচিং এফেক্ট, আমি যেটা আমার ব্যক্তিগত মত হলো যে এর মাধ্যমে আরাকানে যে সকল দ্রব্যাদি যাবে হুইচ ইজ রিকোয়ার্ড নট অনলি বাই রোহিঙ্গাস ওইখানে যারা আছে, এছাড়াও রাখাইনের যারা আছে, আরাকানিজ যারা আছে, তাদের জন্য দরকার, আরাকান আর্মির জন্য দরকার। রিমেম্বার, এখন আরাকান আর্মি ইজ সারাউন্ডেড বাই অল এনিমিজ। অন দ্য নর্থ সিএনএফ এর সাথে তার ভালো সম্পর্ক নাই। ইন দ্য ইস্ট অ্যান্ড অলসো সাউথ
হলো তাতমাদাও, যার সাথে সে যুদ্ধে লিপ্ত। ইভেন ওয়েস্টেও যদি বলেন, সমুদ্রপথ যদি বলেন, সমুদ্রেও কিন্তু সে নেভাল ব্লকেড আসতে পারে, নেভাল মানে ফ্রম সি অ্যাটাক আসতে পারে। সো অনলি অপশন দ্যাট দে হ্যাভ আরাকান আর্মি ইজ থ্রু বাংলাদেশ। সো বাংলাদেশ থেকে যখন কোনো সাপোর্ট যাবে, এটা থ্রু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস যারা আছে তাদের অসপিসেসে যে জিনিসগুলো যাবে, এইটা তাদের জন্য কিন্তু একটা পজিটিভ একটা বিষয়। সো তারাও এইটা রাজি হওয়ার কথা, ক্যান দে নিড। আর যেটা কিছুক্ষণ আগে আলাপ হলো যে ফেমিন যেটা আসছে, অর্থাৎ এই যুদ্ধরত অবস্থার কারণে কিন্তু কৃষি কাজ কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। সো যে ফেমিন আসছে, এই ফেমিনের জন্য দে নিড সাপোর্ট at least regarding food. So এই সকল কিছু বিবেচনায় দিস ক্যান বি এ গুড স্টার্ট যদি আমরা করতে পারি, বাট যেহেতু অভিজ্ঞতা নাই, সুতরাং আমাদেরকে খুব সাবধানে এই কাজটা করতে হবে। আপনি যদি একটু প্রোপাগান্ডা নিয়ে বলেন, মিয়ানমার সেনাবাহিনী প্রোপাগান্ডা কিভাবে আমরা ট্যাকেল করব? আমরা নানা রকম প্রোপাগান্ডার শিকার হচ্ছি আসলে। অ্যাবসলিউটলি। প্রোপাগান্ডা তো অ্যাকচুয়ালি বহু বছর ধরে শুরু হয়েছে, এবং বিশেষ করে 5th অগাস্টের পরে যেরকম ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন স্পেশালি ডান বাই আওয়ার নেইবার, এইটার অ্যাড্রেস আমরা ভালোভাবে করতে পারি নাই। আমাদের কোনো ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আছে কিনা আই এম নট ভেরি শিওর। যার করার কথা তিনিও করছেন বলে মনে হচ্ছে না, বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে যেটা দেখছি সেটাও হচ্ছে না। নেইবারকে যেরকম অ্যাড্রেস করা দরকার, এট দ্য সেম টাইম মিয়ানমার যারা বহুদিন ধরে এইটাকে ইসলামোফোবিয়া একটা কালার দেওয়ার চেষ্টা করছিল, যে রোহিঙ্গা মানেই হলো ইসলামিস্ট, রোহিঙ্গা মানেই হলো জঙ্গি, এইটার এগেনস্টে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি নাই। এইটাকে অ্যাড্রেস করা অবশ্যই উচিত, এবং আন্তর্জাতিক যে একটা জনমত তৈরি করা, এই জনমত তৈরি করার জন্য এই কাজটা করা দরকার। জি হ্যাঁ, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এই 8 আগস্টে সরকার গঠন হওয়ার পরে আমরা দেখলাম গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকা সফর করেছেন। আসিয়ানের সঙ্গেও মনে হচ্ছে আমাদের ফরেন অফিসের এক ধরনের একটা লিঙ্কেজ তৈরি হচ্ছে রিজিওনাল পাওয়ার হিসাবে। ওআইসি যেহেতু বাংলাদেশের হয়ে অথবা রোহিঙ্গাদের হয়ে মামলাটি করেছে, ফলে সেই বিচার কোনো প্রভাব ফেলতে পারে কিনা, সেই সঙ্গে আসিয়ানভুক্ত যে দেশগুলো তাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য আর কি করা যেতে পারে, প্রতিবেশী ভারত এবং চীনের ভূমিকা নিয়েও যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। দুইটা ট্র্যাকে আমরা যাচ্ছি মনে হচ্ছে। একটা হচ্ছে যে আপনি জুডিশিয়াল ট্র্যাক যদি বলেন, যে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া, আইসিসি বলেন, আইসিজে বলেন, দুটো জায়গাতেই তো সেই জায়গাতেও আমরা কিন্তু সক্রিয় আছি। গাম্বিয়ার থ্রুতে বলেন বা এমনিতেও আইসিসি মিয়ানমারের যারা আছে সামরিক কর্মকর্তা, তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, সেই ব্যাপারেও আমাদের দিক থেকে আমরা সহযোগিতা দিচ্ছিলাম। তো সেই ট্র্যাকটা আমরা বজায় রেখেছি। এর সাথে সাথে এখন কিন্তু যেটা আলোচনায় এসছে সেটা হচ্ছে যে এক ধরনের কূটনৈতিক নতুন করে এই হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি যদি বলেন, বা হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসিকে ধরে আমরা আমাদের কূটনৈতিক ফ্রেমটা সাজানোর চেষ্টা করছি। সেটা আরেকটা প্যারালাল উদ্যোগ তৈরি হয়েছে সাম্প্রতিককালে, আমি বলবো গত এই সরকার আসবার পরে, অন্তর্বর্তী সরকার আসবার পরে এটা হয়েছে। এটাতে এখনো পর্যন্ত আসিয়ানের সাথে আমাদের একেবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একটা উদ্যোগ আমরা লক্ষ্য করছি। এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, কারণ আসিয়ান আমার ঘরের পাশে, এবং আসিয়ান কিন্তু আসিয়ান না, আসিয়ান কিন্তু ভারতের চাইতেও বড় অর্থনীতি, মানে দেশগুলো মিলে, সবগুলো মিলে ভারতে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনীতি। তার সাথে সংযুক্ত আছে আরও বড় 15টা দেশের একটা সংগঠন, যেটাকে বলে আরসেপ, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এবং সেখানে চীনও আছে, জাপানও আছে, ভারত নাই, কিন্তু ভারত একসময় নেগোসিয়েশন ছিল, ভবিষ্যতে আসতে পারে এরকম একটা সম্ভাবনা আছে। তো কাজেই এই আসিয়ানের সাথে আমাদের সম্পৃক্ততা কিন্তু বহুমাত্রিকভাবে আমাদের কূটনীতিকে গুণগতভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারে। তো সেই দিক থেকে উদ্যোগ আছে। এখন আপনি যেটা বললেন ভারত এবং চীন, এই রোহিঙ্গা বা আরাকানে আমরা যে কোনো ধরনের উদ্যোগে নিতে যাই, তার সাথে কিন্তু ভারত এবং চীন সম্পৃক্ত হয়ে যাবে, কারণ তাদের স্বার্থ ওখানে আছে। তো কাজে আমরা যদিও বা হিউম্যানিটেরিয়ান করিডোর পর্যায়ে জিনিসটাকে চিন্তা করি, কিন্তু কৌশলগতভাবে বা তাদের ভূরাজনৈতিক চিন্তার ক্ষেত্রে কিন্তু তারা আছে। কাজেই তাদেরকে আমরা এই সাথে বাদ দিয়ে আমরা এটা করতে পারবো না। তাদেরকে রাইটে রেখেই আমরা যদি করতে চাই, তারা জানবে জিনিসটা কী হচ্ছে, এবং তাদের সহযোগিতা দরকার পড়বে, এমনকি জাপানেরও সহযোগিতা লাগতে পারে।
তার কারণ হচ্ছে যে জাপান কিন্তু গভীরভাবে মিয়ানমারে সংযুক্ত, এবং মিয়ানমারে গত 23 সালের দিকে বিনিয়োগ ছাড়াও তাতমাদ এবং আরাকান আর্মির মধ্যে যে সিজফায়ারটা করেছিল সেটা কিন্তু জাপানে সাসাকাওয়া ফাউন্ডেশনের লোকজন করেছিল। তো কাজেই জাপানের একটা ইনফ্লুয়েন্স কিন্তু এখানে আছে। সো কাজে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে রোহিঙ্গা সমস্যাটা তো আমাদের জন্য বড় ধরনের একটা সমস্যা, কিন্তু মিয়ানমারে যা ঘটছে সেটাও কিন্তু আমাদের সমস্যা নয়, সেটা কিন্তু ভাববার কোনো কারণ নাই। কারণ মিয়ানমার ডিস্টেবিলাইজ থাকলে তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপর আসবে। সেটা রোহিঙ্গা, ওখানে যে 6 লাখ রোহিঙ্গা আছে তাদের পথ ধরে আসতে পারে, এখানে অস্থিতিশীল পরিবেশ থাকলে আমাদের সীমান্ত এলাকায় সমস্যা তৈরি হতে পারে। তো কাজেই এই মিয়ানমার নিয়ে আপনি যেটা প্রশ্ন করেছিলেন নিলয়কে, যে জাতিসংঘের মনোযোগের কারণ কিন্তু শুধু আরাকান নয়, মিয়ানমারের কন্টিনিউড অস্থিতিশীলতাও কিন্তু একটা কারণ। স্যার, এখন এই রাষ্ট্র বা সরকার হিসেবে আমরা কি এই মিয়ানমার বা রোহিঙ্গা সংকটটাকে বিশেষ করে 2017 পর থেকেই যথাযথ গুরুত্ব দিয়ে দেখছি? এমনকি ধরেন এই অন্তর্বর্তী সরকারেরও যে প্রায়োরিটি লিস্ট, সেখানে ধরেন সংস্কার রয়েছে, ঐক্যমত কমিশন রয়েছে, এবং প্রফেসর ইউনূস যে 1 বছরের কথা বললেন, ধরেন আগামী বছর মার্চ, সেই সময়ের ভিতরে হয়তো নির্বাচন হয়ে যাবে, অথবা নির্বাচন নিয়ে একটা ডামাডোল থাকবে, অথবা রাজনৈতিক কোনো অস্থিরতাও বাড়তে পারে। ফলে ওই জায়গায় আপনি মাঝে মাঝেই বলেন যে দেশের ভিতরে ঐক্যমত না থাকলে তার সুযোগ তো যে কোনো পক্ষই নিতে পারে, সেটা আরাকান আর্মিও নিতে পারে, সেটা মিয়ানমার সরকারও নিতে পারে। ফলে সেই জায়গাটায় প্রায়োরিটি সেটিং এর জায়গায় এই সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন সেটা শুনবো, তার আগে আবার বিরতি নিয়ে দর্শক আরেকবার স্বাগত। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আছেন আমাদের সঙ্গে। স্যার, আমরা বলছিলাম এই যে অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকারে রোহিঙ্গা সংকট বা আঞ্চলিক নিরাপত্তা, অথবা এটি যে আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কার সবকিছুকেই ভুন্ডল করতে পারে, সেই বাস্তবতাটা আমাদের পলিসি মেকাররা বোঝেন কিনা, এবং সেই অনুযায়ী বুঝে কোনো কর্মসূচি তারা এখন পর্যন্ত নিয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। সেই প্রশ্নটা আপনি ওদের করলেই ভালো হতো, কারণ ওনারা কি ভাবেন সেটা তো জানি না। আমরা কি ভাবি বা আমরা কোনটা মনে করি যে করলে ঠিক হয় সেটুকু বলতে পারি। আমি যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের বাইরের পৃথিবীর সাথে সম্পর্কের ব্যাপারে কিছু মৌলিক জায়গা আছে যেগুলো কিন্তু আমাদের সহমত দরকার। আপনার কথার সূত্র ধরেই বলি, এই গতকাল উপদেষ্টা মহোদয় বললেন গত পরশুদিন যে 1 বছরের মধ্যে ওরা যাবে, আশা করছেন উনি। তো 1 বছরের মধ্যে এই সরকার থাকলেও তো তাকে কাজটা করতে হবে, এবং সেটা করতে গেলে কিন্তু অভ্যন্তরীণভাবে সবাই সহমত লাগবে, ঐক্যমত লাগবে। যদি ধরেন একটা রাজনৈতিক সরকার আসে, তাকেও তো এই কাজটা করতে হলে তাকেও তো সহমত তৈরি করতে হবে, কারণ এটা একটা জাতীয় বিষয় কিন্তু। তো কাজেই রোহিঙ্গা ইস্যু আমার কাছে কৌশলগতভাবে গত 53 বছরের মধ্যে এই প্রথম আমি মনে করি এই কৌশলগত চ্যালেঞ্জ আমরা ফেস করলাম এই রোহিঙ্গা ইস্যুর মধ্য দিয়ে। এখন সেটা কতটা আমরা উপলব্ধি করি সেটা আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এখন যে জায়গায় 53 বছরে তো আমরা একটু ম্যাচিওর হয়েছি, এবং আমাদের এখানে আমাদের আশপাশে যে ধরনের ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে, এগুলো সম্পর্কে আমাদের সকলেরই একটা সম্যক ধারণা থাকা দরকার, কারণ এগুলির ইম্প্যাক্ট আমার উপর পড়ছে এসছে। এই যে রোহিঙ্গা ইস্যুটা বললেন, আজকে রোহিঙ্গাটা কোত্থেকে এসছে আপনি সূত্র ধরেন তাহলে দেখবেন যে মিয়ানমারে এক ধরনের রেডিক্যাল ন্যাশনালিজম বা হাইপার ন্যাশনালিজমের প্রোডাক্ট হচ্ছে এটা। হাইপার ন্যাশনালিজম রোহিঙ্গা না, অন্যান্য দেশও তো হচ্ছে। তো কাজে আপনাকে এই জিনিসগুলো না বুঝলে তো আমার ঘরে এসে পড়লে তো আমি সমাধান যে করতে পারি না, রোহিঙ্গা বা করতে জটিলতা পড়ি, সেটা হচ্ছে রোহিঙ্গা সবচেয়ে বড় উদাহরণ। কাজে আমাকে এখনই যারাই স্টেক হোল্ডার আছে তাদেরকে বাইরের পৃথিবীতে কী ঘটছে সেটা সম্পর্কে সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয়। এবার এতগুলো কমিশন হলো, আমার ধারণা আমি মনে করি এটা আমি হালকাভাবেই বলছি, একটা পররাষ্ট্র নীতি সম্পর্কে একটা কমিশন হওয়া দরকার ছিল, অথবা বাংলাদেশের বিদেশ নীতি সম্পর্কে দরকার ছিল। কারণ আমাদের অস্তিত্ব, আমাদের অগ্রগতি সবই কিন্তু বাইরের পৃথিবীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই আমার অভ্যন্তরীণ প্রয়োজনেই বাইরের সাথে যোগাযোগটা আমার রাখা দরকার, এবং সেই কারণেই বাইরের পৃথিবীটাকে ভালো করে বোঝা এবং সেটার ব্যাপারে ঐক্যমত্য আমার থাকা প্রয়োজন, এটা বোধহয় বলার আর দরকার। জি জি, জেনারেল আশফাক, আমরা মিয়ানমারকে একাধিকবার এয়ার স্পেস ভায়োলেশন, আমাদের ভূমিতে তাদের শেল পড়া, নানা রকম ঘটনা দেখেছি। এখন অনেকেই ঠাট্টা করে বলেন যে আমার আর্মি আসলে কতখানি শক্তিশালী, ডিফেন্স কতখানি শক্তিশালী, সেটা দিয়ে নির্ভর করে আমার কূটনীতি কতখানি শক্তিশালী হবে। ফলে নিশ্চিতভাবে এখন যুদ্ধ করার সময় নয়, অথবা নিশ্চিতভাবে মিয়ানমারের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাইও না,
কিন্তু আমাদের প্রিপারেশনটা কি, আমাদের সক্ষমতাটা কি, সেটা নিশ্চয়ই বিশ্ববাসীর অজানা না। ফলে সেই জায়গা থেকে আপনি কিভাবে বিষয়টাকে বিবেচনা করেন আমাদের সক্ষমতাকে? এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে অভ্যন্তরীণ সহমত বা ঐক্যমত, যেটির কথা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন, সেইটা না করতে পারলে আসলে সেনাবাহিনীর কাজটা অনেক কঠিন হয়ে যায় কিনা, অথবা আমাদের বর্ডার গার্ডের কাজটা অনেক কঠিন হয়ে যায় কিনা? জি, অনেক ধন্যবাদ। ন্যাশনাল পাওয়ার যেটা আছে, যেটাকে আমরা বলি, এই ন্যাশনাল পাওয়ারে ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ মিলিটারি। এবং মিলিটারি যদি আপনি সাইডলাইনে রেখে দেন, বাকি আপনি ইকোনমিক ক্ষমতা বাড়ালেন, সোশ্যাল বাড়ালেন, পলিটিক্যাল বাড়ালেন, অন্যান্য সকল ক্ষমতা বাড়ালেন, মিলিটারিকে একটা সাইডলাইনে রেখে সমভাবে যদি আপনি স্ট্রেংথেন না করেন, তাহলে টোটাল ন্যাশনাল পাওয়ারটা কিন্তু ইমব্যালেন্সড হবে। এবং সেম গোস টু লি কুয়ান। উনি যখন সিঙ্গাপুরকে ঠিক করছিলেন, তখন কিন্তু এট দ্য সেম টাইম উনি মিলিটারিকে আফোল্ড করছেন, স্ট্রেংথেন করছেন। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট করছেন, ইকোনমিক ডেভেলপমেন্ট করছেন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছেন, এর সাথে তো কন্ট্রাডিক্ট করছে মিলিটারি। আপনার ওইখানে যে খরচ করছেন ওইটা ওই খরচ না করে আপনি যদি এদিকে করতেন তাহলে তো আরও অগ্রগতি হতো। তো উনি তখন এই কথাটা বলেছিলেন যে ন্যাশনাল পাওয়ার যদি এজ এ হোল যদি ডেভেলপ করতে হয়, তাহলে ইউ নিড এ ডেটারেন্স ফোর্স। এই ডেটারেন্স ফোর্স মানেই যুদ্ধ করতে হবে এমন কোনো কথা না। এবং ডেটারেন্স ফোর্স যদি আপনার না থাকে, ডেটারেন্স যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে বাকি সবাই যারা আছে, যার সাথে আপনি ডিল করছেন এক্সটার্নালি, দে উইল টক ইন এ ডিফারেন্ট টোন। এবং এই কারণেই কিন্তু সিঙ্গাপুরের মিলিটারি কিন্তু ইজ ওয়ান অফ দ্য পাওয়ারফুল মিলিটারি ইন দিস রিজিয়ন। এটা গেল এই বিষয়। এইটার সাথে আমি যদি বলি যে আমাদের স্পিল ওভার এফেক্ট যেটা হয়েছে, মিয়ানমারের যে যুদ্ধ বা সংঘাত যেটা চলছিল তাতমাদাও ভার্সাস আরাকান আর্মি, এর স্পিল ওভার এফেক্ট হিসেবে বিভিন্ন শেল এসে পড়েছে, আমাদের হতাহত হয়েছে। এবং এইটার কারণে এইটাকে উৎস ধরেই একটা যুদ্ধ লেগে যাবে একটা দুই দেশের মধ্যে, দ্যাটস নট ওয়াইজ। সো একটা দুইটা দেশের মধ্যে যুদ্ধ করার আগে অনেকগুলো স্টেপস, অনেকগুলো সিচুয়েশন ক্রিয়েট করতে হয়, তারপরে যে আপনি যুদ্ধ করবেন। সো ইয়েস, আমাদের এটা এফেক্ট হয়েছে। সো এইখানে দুটো জিনিস দরকার। একটা হলো ডেটারেন্স ফোর্স আপনাকে ক্রিয়েট করতে হবে। যে মিলিটারি আছে সেই মিলিটারির প্রিপেয়ারনেস, ইকুইপমেন্ট, অস্ত্র, প্রশিক্ষণ, অন্যান্য দিক যেগুলো আছে, এইটা এমনভাবে তৈরি করতে হবে দিস গিভস এ মেসেজ টু অল। সেটা আমরা কতটা পেরেছি? দেয়ার ইজ নো এন্ড টু ডেভেলপমেন্ট, আমি বলবো আরও দরকার, আরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাদের একটা ভালো দিক হলো যে আমাদের চিটাগং থেকে এইটা দেখার দায়িত্ব ছিল মিয়ানমার ফ্রন্টে। আমরা একটা নতুন ডিভিশন তৈরি করেছি রামুতে। সো দিস ইজ এ গুড প্রগ্রেস। শুধুমাত্র তো ডিভিশন তৈরি করলে হবে না, এটাকে ইকুইপ করতে হবে, ট্রেন করতে হবে, এবং যে টেরেন যেটা আছে ওই টেরেনের উপযোগী আপনাকে ট্রেনিং করতে হবে, টেরেনের উপযোগী আপনাকে অস্ত্র, অ্যামুনিশন এবং ইকুইপমেন্টগুলোকে আনতে হবে। এগুলো হচ্ছে আমার ধারণা, বাট এটাকে আরও ত্বরান্বিত করা প্রয়োজন বলে মনে করি। রিগার্ডিং অভ্যন্তরীণ ঐকমত যেটা বলেছেন, ইয়েস ডেফিনেটলি একটা অভ্যন্তরীণ ঐকমত যদি না হয়, তাহলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা টেনিউর যখনই হোক এটা শেষ হবে, বাট দ্যাট মাস্ট কন্টিনিউ। যে এই যে রোহিঙ্গার জন্য যে এফর্ট যেটা আছে এইটা কন্টিনিউ করা উচিত। এবং কন্টিনিউ তখনও হবে যখনই আপনি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, তখন এইটা ওয়েদার এইটা ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্য গভর্নমেন্ট আসলেও এটার একটা কন্টিনিউশন থাকবে। সো ওই ব্যাপারে একটা ঐকমত অবশ্যই প্রয়োজন। আমি যদি একটা উদাহরণটা নিই, 2011-তে যখন আমাদের সি বাউন্ডারি ডিলিমিটেশন হচ্ছিল, তখন কিন্তু আলাদা একটা সেল করা হয়েছিল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, রাইট, তৎকালীন কমোডর খুরশেদ, রিয়ার এডমিরাল খুরশেদ, এবং ওনার নেতৃত্বে একটা আলাদা সম্পূর্ণ একটা সেল কাজ করেছে যাতে করে আমরা এইটাতে পজিটিভলি একটা রেজাল্ট আনতে পারি। ডিড উই সি দ্য সেম থিং ইন রোহিঙ্গা কেস? উই ডিড নট সি। ওইটা তো ছিল একটা ট্র্যাক 1 টাইপের একটা কাজ, 1-to-1, বাট এইটা হলো কিন্তু ট্র্যাক 1 প্লাস ট্র্যাক 2 দুইটাই করতে হবে। আমরা কি ওইরকম এইটাকে কি ন্যাশনাল একটা সমস্যা হিসাবে বিবেচনা করেছি? ন্যাশনাল সমস্যা যদি বিবেচনা করি, তাহলে তার জন্য যে সকল প্রিপারেশন, যেটার সাস্টেইনেবিলিটি থাকবে,
অর্থাৎ এই গভর্নমেন্ট চলে গেলেও যেন এটাকে রেফার করা যায়, কন্টিনিউ হয়, ওই রকম কি করেছে? যেহেতু করি নাই সেহেতু উই আর সাফারিং, আমার কাছে মনে হয় আর কি। জি জি হ্যাঁ ডক্টর নিলয়, আমরা একটা অদ্ভুত সময়ে বসবাস করছি, যে সময় একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওদিকে শি জিনপিং, পুতিন, নরেন্দ্র মোদী, আমরা কানাডায় দেখলাম, সব জায়গায় একটা কট্টর জাতীয়তাবাদীদের চূড়ান্ত রকমের উত্থান, এবং সেরকম একটা জায়গায় বসে রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক সমস্যা হিসেবে স্বীকৃতি আদায় করা, তাদের মনোযোগে থাকা, তাদের কাছ থেকে অর্থনৈতিক, সামরিক, অন্যান্য সহযোগিতা পাওয়া, সেটা নিঃসন্দেহে চ্যালেঞ্জ। এই বাস্তবতায় বাংলাদেশ সরকারের কি করণীয় আসলে? অনেক ধন্যবাদ, এবং আপনি যথার্থ চিত্রায়িত করেছেন বিষয়টা, যে এই পুরো বিষয়টা, এবং ইনফ্যাক্ট 17 সাল থেকেই পুরো বিষয়টাকে খুব আলাদা করে একটা শরণার্থী সমস্যা এইভাবে চিত্রায়িত করার যেমন গেছে, কিন্তু একই সাথে এটাও গুরুত্বপূর্ণ ছিল যে এটা মানে বৈশ্বিক কনফ্লিক্ট প্যাটার্নেরই একটা অংশ, যে অংশটা আমরা হয়তো বা মায়ানমারের অভ্যন্তর থেকে উদ্ভূত অবস্থায় আমরা দেখেছি, বিভিন্নভাবে আপনি লিঙ্ক করতে পারেন। এবং 24-এ বা 25-এ এসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এর সাথে যুক্ত হয়েছে যে পশ্চিমের দেশগুলোতেও এক ধরনের অস্থিরতা রয়েছে, এবং রাজনৈতিকভাবে আপনি দেখছেন যে এক ধরনের পপুলিজমের উত্থান হচ্ছে, যারা কখনোই ফোর্সড মাইগ্রেশনকে বা মাইগ্রেশনকে লিবারেলদের মতো করে দেখে না। তো এইটা একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে কেন ডোনাল্ড ট্রাম্প বলি, বা ভবিষ্যতে যদি কানাডায় একটি কনজারভেটিভ গভর্নমেন্ট আসে, তাহলে এটা খুবই দুঃখজনক হবে, কারণ তারা যেভাবে মনে করে যে একটা কনফ্লিক্টে শুরু হওয়ার কারণ এবং একটা লিবারেল অ্যাপ্রোচ টু সলভ দিস কাইন্ড অফ ক্রাইসিস, সেটা একেবারেই ভিন্ন একটা আইডিয়া। যে কারণে আমরা শুনি যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না ঠিক আছে আমি কনফ্লিক্টটাকে বন্ধ করি। এটা আবার একদিক থেকে ঠিক আছে, কারণ তারা দোষারোপ করেন যে লিবারেলরা চেষ্টা করেছে, কখনোই এটা চেষ্টা করেনি যে রুট কজটাকে অ্যাড্রেস করার, তারা চেষ্টা করেছে অন দ্য টপ যে কী করে আরও এইড দিয়ে এই ক্রাইসিসটাকে প্রলং করা যায়, সেটা তাদের বক্তব্য। তো এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে বাংলাদেশের করণীয় কী, যেটা আপনার প্রশ্ন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আসলে আমাদের মানে এক মুহূর্ত শান্ত থাকার কোনো উপায় নাই, এবং নিয়মিতভাবে ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল স্টেক হোল্ডারদেরকে সেন্সিটাইজ করা প্রয়োজন। এইটা ছাড়া আসলে মানে সত্যিকার অর্থে আমরা সরাসরিভাবে কনফ্লিক্টের অংশ হতেও পারবো না, বা হয়ে এই প্রবলেমটা সলভ করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা রিজিওনাল ইস্যু। কারণ আপনি যদি দেখেন যে এই ক্রাইসিসটা আরও যদি দীর্ঘায়িত হয়, তাহলে ভারত যেভাবে এফেক্টেড হবে, বাংলাদেশ তো একইভাবে এফেক্টেড, আরও বেশি মাত্রায় এফেক্টেড। যদি সংখ্যা চিন্তা করি আমরা, রোহিঙ্গাদের ভারতেও কিছুটা সংখ্যা রয়েছে, এবং তাদের ওখানকার যেই নন স্টেট এলিমেন্টগুলো রয়েছে তারাও এখানে রিফিউজ পায়, যেটা ইন্ডিয়ার জন্য একটা মূল বিষয়। তো সকলে আমরা খুব ইন্ডিভিজুয়ালি, মানে আমি বলবো যে রিজিওনাল এবং গ্লোবাল পাওয়াররা তাদের নিজেদের স্বার্থকে চিন্তা করে এই প্রবলেমটাকে সবসময় দেখে আসছে। তো এখানে একটা সম্মিলিত স্বার্থ তৈরি করা প্রয়োজন, যেটাতে হয়তো চায়নাকেও কনভিন্স হওয়া প্রয়োজন, যে না চায়না, যেহেতু মায়ানমার চায়না রিলেশনস ইজ ভেরি সিগনিফিক্যান্ট, হিস্টোরিক্যালি ক্রিটিক্যাল, তাহলে এখানে একটা উইন উইন রিলেশনস কী করে তৈরি করা প্রয়োজন। যেহেতু আমরা দেখলাম যে আপনি দেখবেন যে 22-23-এ এসে মানে এই মিলিটারি গভর্নমেন্ট যখন থেকে পুনরায় পরিপূর্ণভাবে ক্যাপচার করলো, তারপরে এসে আমেরিকা তার মতো করে এই পলিসিটা নিয়েছে এগেইন, এবং তখন তো বাইডেন গভর্নমেন্ট ছিলেন, এবং তারা যে এই যে বার্মা অ্যাক্ট করলো, মানে এটা আমাদের জন্য তো অনেক বুমেরাং ছিল আর কি, যে আমরা তো চাই না যে এখানে আরেকটা এরকম সিরিয়ার মতো কনফ্লিক্ট তৈরি হোক, যেখানে সকল ইন্টারন্যাশনাল অ্যাক্টর তাদের মতো করে স্যাটেলাইট গ্রুপগুলোকে সহায়তা করছে। ওটা কি প্রবলেমকে সলভ করবে? মানে আমার তো মনে হয় না, যদিও ডাউন দ্য রোড এখন এসে সিরিয়াকে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ ওটা বোধহয় ভালো অ্যাপ্রোচ ছিল, কিন্তু মায়ানমারে তো আমরা এরকম একটা পরিস্থিতিও চাই না যে ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলো তাদের মতো করে রিসোর্স মোবিলাইজ করছে। সো ওই সম্মিলনটা হওয়া প্রয়োজন, এবং বাংলাদেশকে এই প্রচেষ্টাই করে যেতে হবে, এটাকে আরও বেশি ইন্টারন্যাশনালাইজ করা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর নীলারঞ্জন বিশ্বাস, ধন্যবাদ জেনারেল নাইম আশরাফ চৌধুরী, ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।